Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমরা পিএসসি ক্লার্কশিপ 2023 অর্থাৎ যে পরীক্ষাটি 16th নভেম্বর পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার ফার্স্ট সেশন বা শিফট 1 আমরা আজকে সেই শিফট 1 এ যে 30টা ইংলিশ প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আনসার সহ আলোচনা করব এবং আমি আশা করব তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন নেবে এবং তোমাদের যারা আমার ক্লাসগুলো প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেসগুলো ফলো করেছো আশা করছি সেখান থেকে তোমরা অনেকটা কমন পেয়েছো বা কনসেপ্টগুলো তোমরা কাজে লাগিয়ে পরীক্ষার যে প্রশ্নগুলো তার সঠিক উত্তর অবশ্যই করতে পেরেছো। ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য একটা বিজ্ঞপ্তি রয়েছে, তোমরা যারা প্রিলিমস পরীক্ষা ক্লিয়ার করবে বলে মনে করছো এবং তোমরা মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমার ক্লাস যেটা 5th ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেন্সের জন্য সেই ক্লাসে তোমরা এনরোল করতে পারো। তোমরা অবশ্যই আমাকে 8293800620 এই নাম্বারে কল করে কথা বলবে তোমাদের অ্যাডমিশনের জন্য এবং সেখানে অবশ্যই যত্ন সহকারে তোমাদের ইংরেজি যে ডেসক্রিপটিভ পার্টটা রয়েছে প্রেসি রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন সেগুলো একদম বেসিক থেকে তোমাদেরকে শেখানো হচ্ছে, বিভিন্ন ফরম্যাট ফলো করে শেখানো হবে, সিঙ্গল সেন্টেন্স ট্রান্সলেশন, তারপর সেখান থেকে প্যাসেজ ট্রান্সলেশন এবং ক্লাসওয়ার্কের পাশাপাশি হোমওয়ার্কের সুবিধা থাকছে, হোমওয়ার্ক কারেকশন এই সমস্ত কিছু থাকছে, মডেল আনসার দিয়ে দেওয়া হবে, রেকর্ডেড ক্লাসও তোমাদের জন্য রাখার ব্যবস্থা হয়েছে। সুতরাং তোমরা যারা ক্লাস করবে বলে মনে করছো ডেসক্রিপটিভ ইংলিশে প্রিপারেশন নেবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে কল করে আমার সাথে কথা বলতে পারো এবং তোমরা অবশ্যই ক্লাসের জন্য নিজেদের নাম এনরোল করতে পারো। এবার শুরু করছি আমাদের যে আনসারগুলো আমরা অ্যানালিসিস করব, আনসার কিগুলো সেগুলো নিয়ে আলোচনা। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2023 পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস পরীক্ষার শিফট 1 বা সেশন 1 এর ইংলিশ প্রশ্নের অ্যানালিসিস। ফার্স্ট কোয়েশ্চেন ছিল দি কাস্টমস আর সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট দি এয়ারপোর্ট। অবশ্যই সার্চিং ফর ড্রাগস অ্যাট দি এয়ারপোর্ট, সার্চ ফর মানে কোনো কিছু খুঁজে চলা, খুঁজছিল। সো কাস্টমস অফিসার যারা ছিলেন তারা খোঁজ করছিলেন এয়ারপোর্টে কোথায় ড্রাগস রয়েছে, সো সার্চিং ফর হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, হি অ্যাক্সিডেড ড্যাশ মাই রিকোয়েস্ট, অর্থাৎ সে আমার রিকোয়েস্টে অ্যাগ্রি করলো, অ্যাক্সিড করা মানে হচ্ছে অ্যাগ্রি করা বা সম্মতি জানানো, সো অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট, সঠিক উত্তর হবে অপশন ডি, হি অ্যাক্সিডেড টু মাই রিকোয়েস্ট, অ্যাক্সিডের পরে আমরা টু প্রেপোজিশন বসাই, সো অপশন ডি হবে রাইট আনসার। আ সিনোনিম অফ দি ওয়ার্ড ইকুইভোকাল, ইকুইভোকাল এই শব্দটার অর্থ কি? দেখো ইকুইভোকাল কথাটার অর্থ হচ্ছে যখন কেউ দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলে, অর্থাৎ এমন কিছু কথা বলে যেটা পরিষ্কার করে মিনিংটা বুঝতে পারা যাচ্ছে না, দুরকম মিনিং হচ্ছে, তখন তাকে বলছে ইকুইভোকাল বা অ্যাম্বিগুয়াস। এটা দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলা, অ্যাম্বি মানে টু অ্যান্ড অ্যাম্বিগুয়াস মানে যে দুটো রকম মিনিং রয়েছে তখন তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস বা ইকুইভোকাল, সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, দে আর men of like build and stature. In this sentence, like has been used as a by an adjective, noun, preposition, adverb. দেখো they are men of like build, এখানে build যেটা বলছে সেটা কিন্তু নাউন, এখানে build যেটা বলছে সেটা কিন্তু নাউন, ঠিক আছে, এবং নাউনটা কিরকম, নাউনের সম্পর্ক বলছে লাইক বিল্ড, তারা একই রকমের তাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার একই রকমভাবে তারা তৈরি করা হয়েছে, তাহলে এখানে নাউনের কে ডেসক্রাইব করে যে কথাটা বলা হচ্ছে সেটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে বিল্ড যে নাউন তার সম্পর্কে লাইক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে, সো লাইক হবে অপশন এ অ্যাডজেক্টিভ, লাইক শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, লাইক হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অপশন এ ইজ দি কারেক্ট আনসার। Question number 5, he could not dash to see his brother in any kind of distress. তার ভাইকে কোনো রকম ডিস্ট্রেসের মধ্যে দেখতে সে পারলো না, সেটা সে সহ্য করতে পারলো না। এখানে দেখো চারটে হোমোনিমস আছে, বেয়ার, বিয়ার, বোর, বেয়ার। এখানে বিইআর বেয়ার মানে টলারেট করা বা সহ্য করা বা এন্ডিওর করা, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি। অপশন সিতে যেটা বলছে বোর সেটা হচ্ছে বেয়ারের পার্ট 2 অর্থাৎ ভার্ব 2, এটা কিন্তু পাস্ট ফর্ম, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। এখানে বোর মানে হচ্ছে বহন করা,
বেয়ার মানে একটা টলারেট করা বা এন্ডিওর করা, আর একটা বেয়ার মানে তখন তুমি কোনো কিছু বয়ে নিয়ে যাচ্ছ, বহন করছো, সেখান থেকে বোর এটা হয়ে যাবে পাস্ট টেন্স, এটা সঠিক হবে না। বিয়ার এক ধরনের ড্রিঙ্ক বলতে পারো, সঠিক হবে না। অপশন এতে যেটা বলছে বেয়ার, বেয়ার মানে মিনিমাম, ন্যূনতম কিংবা নুড, ঠিক আছে, সুতরাং সেক্ষেত্রে এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি, বিয়ার। কোয়েশ্চেন নাম্বার 6, which of the responses is correct for the statement I like ice cream, so am I, so do I, so I do, so I also like? দেখো এখানে I like ice cream, এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইনভার্সন, ইনভার্সনের কোয়েশ্চেন এটা, অর্থাৎ ইনভার্সনে কি হয়, প্রথমে তোমার হেল্পিং ভার্বটা চলে যাচ্ছে, তারপরে সাবজেক্ট আসছে, কিন্তু সেটা প্রশ্ন হচ্ছে না। এখানে বলছে আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম পছন্দ করি, সেটাকে তুমি কিভাবে বলতে পারো, সো ডু আই, আমিও পছন্দ করি। এখানে আমি আয়ের পরে কিন্তু ডু ভার্ব বসছে মেন ভার্বটা, সো ডু আই, সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। এখানে সো অ্যাম আই মানে আমিও তেমনটা, এখানে একটা কিছু হওয়া বোঝাচ্ছে, আসলে এখানে আইসক্রিম খাওয়ার কথা বা পছন্দ করার কথা বলছে, সো ডু আই, অর্থাৎ আমিও আইসক্রিমটা পছন্দ করি, অ্যাগ্রি করছি, এবং সেই জন্য ইনভার্সন দিয়ে কথাটা বলছি, সো ডু আই, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, আ ড্যাশ অফ উলস, নেকড়ের যে দল তাকে বলা হয় হার্ড, কলোনি, ড্রোভ, প্যাক, সঠিক উত্তর হবে অপশন ডি, আ প্যাক অফ উলস, আ প্যাক অফ উলস। এখানে যেটা আছে হার্ড, আ হার্ড অফ ক্যাটল, অর্থাৎ গবাদি পশু যে দল তাকে হার্ড বলা হয়। ড্রোভ এটাও কিন্তু গবাদি পশুর দল, কিন্তু যখন গবাদি পশুকে এক জায়গা থেকে আরেক জায়গাতে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ড্রাইভ করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাদেরকে ড্রোভ বলে। এই একটা পার্থক্য আছে হার্ড এবং ড্রোভের মধ্যে, বাট কোনটা এখানে সঠিক উত্তর নয়। অ্যান্ড আ কলোনি অফ অ্যান্ডস, অর্থাৎ পিঁপড়েদের যে দল রয়েছে সারি, তাকে বলে কলোনি, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার অপশন ডি, আ প্যাক অফ উলস। কোয়েশ্চেন নাম্বার 8, কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ মি, মিটা কোন পার্ট অফ স্পিচে পড়ছে, নাউন, অ্যাডভার্ব, প্রোনাউন, মোডাল ভার্ব। দেখো এটা অবশ্যই কোনো ভার্ব নয়, অ্যাডভার্ব তো নয়, বলছে কাম, এখানে এসো এবং দেখা করো আমার সাথে, কাম অ্যান্ড মিট মি, এখানে কার সাথে দেখা করার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমার যে কাজে প্রভাবটা কার উপরে পড়ছে। এখানে একটা সাবজেক্ট প্রথমে ইউ, এটা উজ্জ্ব রয়েছে, ইউ কাম অ্যান্ড মিট মি, সুতরাং সাবজেক্ট ভার্বের পরে আমরা ইউজুয়ালি অবজেক্ট দেখতে পাই, যে সাবজেক্টের কাজের প্রভাবটা অবজেক্টের উপর পড়ছে, সো মি এখানে কিন্তু একটা অবজেক্ট, এবং অবজেক্ট নাউন আর প্রোনাউন এই দুটোই একমাত্র সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে, আর এখানে মি হচ্ছে প্রোনাউন, সো অপশন সি হবে রাইট আনসার, কাম অ্যান্ড মিট মি, অপশন সি ইজ দি প্রোনাউন। কোয়েশ্চেন নাম্বার 9, দি ফেমিনিন জেন্ডার অফ ড্রোন, ড্রোনের ফেমিনিন জেন্ডার কি হবে, ড্রোনের ফেমিনিন জেন্ডার হবে বি, মানে মৌমাছি, সুতরাং সঠিক উত্তর অপশন বি। ডাক এটা হচ্ছে ড্রেক। ফিলি, ফিলি বলতে আমরা বুঝে থাকি কোল্ট, অর্থাৎ মেল হর্স, তাহলে ফিলি হচ্ছে ফিমেল হর্স, এবং যখন ঘোড়ার বাচ্চাগুলোর বয়স 4 বছর থাকে তখন তাদেরকে ফিলি বলে আর কোল্ট বলে, কোল্ট বলে হচ্ছে ছেলে ঘোড়াকে, 4 বছরের ছেলে ঘোড়াকে, আর ফিলি বলে 4 বছরের মেয়ে ঘোড়াকে, এটা সঠিক উত্তর নয়। ডো, ডো হচ্ছে হরিণ, ডিয়ার, ডিয়ার হবে ডো, সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি, এখানে বি মানে মৌমাছির ফেমিনিন জেন্ডার হবে ড্রোন। কোয়েশ্চেন নাম্বার 11, I begged him to reconsider his decision but he refused to yield, এই যে রিফিউজ টু ইল্ড এটাকে কোন ইডিয়াম দিয়ে রিপ্লেস করা যাবে, এখানে 4টে ইডিয়ামস রয়েছে, প্রত্যেকটার মানে তোমাকে বুঝে নিয়ে সঠিক উত্তর চুজ করতে হবে। বলছে টুক টু হার্ট, টুক টু হার্ট মানে কোনো কিছু সিরিয়াসলি গ্রহণ করা, টুক টু হার্ট মনে লেগে গেছে বা খুব সিরিয়াসলি ব্যাপারটাকে কনসিডার করছে, এটা সঠিক নয়। টার্নড হিজ হেড, টার্নড হিজ হেড মানে যখন কাউকে কোনো জিনিস খুব অহংকারী বানিয়ে তুলছে তখন তাকে বলে টার্নড হিজ হেড। ধরো কাউকে কোনো ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এইচওডি বানিয়ে দেওয়া হয়েছে বা কারো প্রমোশন হয়েছে, প্রমোশন হওয়ার ফলে তার প্রচণ্ড অহংকার বেড়ে গেছে, তখন বলা যায় তার প্রমোশনটা হ্যাজ টার্নড হিজ হেড, তার মাথাটা ঘুরিয়ে দিয়েছে অহংকারে, এটা সঠিক উত্তর হবে না। এতে বলছে টুক টু হিজ হিলস, যখন কেউ ভয়ে পরিমরি করে দৌড়োয় পালিয়ে যায় তখন কি হয়, পায়ের পাতাটা, পায়ের গোড়ালিটা দেখতে পাওয়া যায়, কারণ সে প্রচণ্ড জোরে দৌড়চ্ছে। সুতরাং টুক টু হিজ হিলস মানে কেউ প্রচণ্ড জোরে পালিয়ে গেল, দ্রুত দৌড়ে পালিয়ে গেল, সুতরাং এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, পুট হিজ
ফুট ডাউন। এটা নেগেটিভ সেন্সে ব্যবহৃত করা হয় এবং সে খুব জোরের সাথে বলল সে কোনো কাজ করবে না, তার কোনো অথরিটিকে সে কি করছে, প্রত্যাখ্যান করছে, সে কোনো কাজ করতে অস্বীকার করছে, সে সেটা করবে না বলে বলছে, তখন বলে পুট হিজ ফুট ডাউন। সো বলছে আই বেগড হিম টু রিকনসিডার হিজ ডিসিশন, আমি তার কাছে ভিক্ষে চাইলাম, প্রার্থনা করলাম যেন সে তার ডিসিশনটা রিকনসিডার করে, পুনরায় বিবেচনা করে, কিন্তু সে সেটা করতে চাইলো না। পুট হিজ ফুট ডাউন, এটা হবে সঠিক উত্তর, অপশন বি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, প্যাসিভ ফর্ম, দি মেসন ইজ বিল্ডিং দি ওয়াল, দি মেসন সাবজেক্ট, ইজ বিল্ডিং এটা ভার্ব পার্ট এবং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হচ্ছে, সুতরাং আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে যাব তখনও আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসটা লিখতে হবে। দ্য ওয়াল হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য ওয়াল দিয়ে শুরু হচ্ছে, অবজেক্টের সাবজেক্ট ঘরে চলে আসলো, এবং যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাই তারপরে ইজ এখানে হেল্পিং ভার্ব বসবে, বাট অপশন সিতে সেটা নেই, অপশন ডিতে আছে ইজ। এরপর যেহেতু কন্টিনিউয়াস টেন্স এখানে একটা বিইং বসাতে হবে, কিন্তু অপশন বিতে বিন আছে তাই ভুল, অপশন ডিতে বিইং বসানো হয়নি তাই এটাও ভুল। সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ওয়াল ইজ বিইং, এবং তারপরে বিল্ডের থার্ড ফর্ম বিল্ট বাই দি মেসন। Question number 12, the antonym of the word magnanimous, magnanimous মানে খুব জেনারেস, খুব উদার, জেনারেস বোঝানো হয়, তার অপোজিট হবে সেলফিশ বা স্বার্থপর। সো অপশন এ হবে রাইট আনসার। জেনারেস এটা সিনোনিম হয়ে যাচ্ছিল, কারেজিয়াস খুবই সাহসী, এটা সঠিক উত্তর হবে না, অ্যান্ড ইগনোরেমাস, ইগনোরেমাস মানে হচ্ছে যে ইগনোরেন্ট, যে স্টুপিড, অজ্ঞ, তাকে বলে ইগনোরেমাস, এটাও সঠিক উত্তর না, রাইট আনসার হবে অপশন এ সেলফিশ। Question number 13, he replied that he walked wherever he liked, he replied that he walked whenever he liked, এখানে দেখতে পাচ্ছি that he walked whenever, এখানে দুটো আমাদের সাব ক্লজ দেখতে পাচ্ছি, he replied টা মেন ক্লজ, তাহলে যখন মিনিমাম একটা সাব ক্লজ থাকে তখন সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি, এখানে দুটো সাব ক্লজ আছে, সো ডেফিনেটলি অপশন সি হবে রাইট আনসার, ইটস আ কমপ্লেক্স সেন্টেন্স। Question number 14, replace the underlined verb with the appropriate phrasal verb, the building was demolished, অর্থাৎ ধ্বংস করে দেওয়া হয়েছে বিল্ডিংটাকে, ডেমলিশের ফ্রেজাল ভার্ব পুল ডাউন, টার্ন ডাউন, গন ডাউন, মেড ডাউন, সঠিক উত্তর অপশনে পুলড ডাউন, ভেঙে ফেলা হয়েছে, তাকে মাটিতে নামিয়ে নিয়ে আসা হয়েছে ভেঙে ফেলে, সো ডেমলিশড এটার ফ্রেজাল ভার্ব হবে অপশনে পুলড ডাউন। এখানে ওয়াজ, তারপরে ডেমলিশ মানে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, প্যাসিভ ভয়েসে আছে, এখানে পুলের থার্ড ফর্ম পুল ডাউন আছে, সো অপশন এ হবে রাইট আনসার। Question number 15, this story is incomplete, এই গল্পটাই অসম্পূর্ণ, এখানে বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতে, অর্থাৎ মানে সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট, এটা অলরেডি অ্যাফার্মেটিভে আছে, তোমাকে আবারও বলছি অ্যাফার্মেটিভে নিয়ে যেতে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ প্রশ্নটা ভুল ইনস্ট্রাকশন রয়েছে, প্রশ্নতে ভুল ইনস্ট্রাকশন রয়েছে, অপশনসে বলছে দিস স্টোরি ইজ নট ইনকমপ্লিট, গল্পটা অসম্পূর্ণ নয়, তার মানে সম্পূর্ণ, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে গল্পটা অসম্পূর্ণ, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং এটাকে কিন্তু আমরা সঠিক উত্তর বলতে পারবো না। বিতে বলছে দ্য স্টোরি ইজ কমপ্লিট, গল্পটা সম্পূর্ণ, গল্পটা দেখাচ্ছে ইনকমপ্লিট, তুমি বলছো সম্পূর্ণ, এখানে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। সিতে বলছে কমপ্লিটনেস ইজ দেয়ার ইন দিস স্টোরি, এই গল্পে সম্পূর্ণতা আছে, সম্পূর্ণতা থাকলে তুমি ইনকমপ্লিট কেন বলছো প্রশ্নে, সুতরাং এক্ষেত্রেও কিন্তু অপশন সিটা ভুল হচ্ছে। একটা এখানে চেঞ্জ করা যেতে পারে যে কমপ্লিটনেস ইজ অ্যাবসেন্ট ইন দিস স্টোরি, এই গল্পে সম্পূর্ণতা নেই, তার মানে গল্পটা ইনকমপ্লিট, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাফার্মেটিভও হতো আবার সঠিক উত্তরও হতো, বাট এখানে সেটা বলা নেই, তাই অপশন সি ভুল হচ্ছে। অপশন দিতে বলছে দি স্টোরি ইজ টোটালি কমপ্লিট, এই গল্পটা পুরোপুরিভাবে সম্পূর্ণ, এটাও কিন্তু আমাদের যে সেন্টেন্স দেওয়া আছে তার সাথে মিনিংটা মিলছে না, তাই এটাও সঠিক উত্তর হবে না। এই প্রশ্নটা নিয়ে অবশ্যই ডাউট রয়েছে, কারণ প্রশ্নটা ইনস্ট্রাকশন ভুল আছে, প্রশ্নটার অপশনস ভুল আছে, তাই আমার মনে হয় যেখানে প্রশ্ন ভুল সেখানে যে কোনো অপশন যদি কেউ এটা অ্যাটেম্প্ট করে তাহলেই সেটা নাম্বারটা পাবে, এটা অ্যাটেম্প্ট করলেই নাম্বারটা পাওয়া উচিত। কোয়েশ্চেন নাম্বার 16, ফ্রেজাল ভার্ব দিয়েছে দ্য প্ল্যান ডিড নট সাকসিড, প্ল্যানটা এখানে সফল হলো না, সাকসিডকে কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করব, কাম অন, কাম ইন, কাম অ্যালং, কাম অফ, কাম অন, কাম ইন, দেখো এখানে যেটা বলছে কাম অ্যালং মানে হচ্ছে তাড়াতাড়ি করা, একসাথে চলা, এটা সঠিক উত্তর হচ্ছে না, রাইট আনসার হবে অপশন ডি কাম অফ, কাম অফ মানে সফল হওয়া, সো দ্য প্ল্যান ডিড নট কাম অফ, সাকসিডের সাথে আমরা কাম অফ এই ফ্রেজাল ভার্বকে রিপ্লেস করতে পারি, সো অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। চেঞ্জ দি ভয়েস, দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স,
এখানে দেখো দ্য গার্ড সাবজেক্ট, রিফিউজড ভার্ব আছে, হিম একটা অবজেক্ট, অ্যাডমিটেন্স একটা অবজেক্ট, দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, তার মানে এখানে রিটেন্ড অবজেক্ট থাকবে। প্যাসিভ ভয়েস যখন করা হবে তখন কিন্তু এখানে একটা রিটেন্ড অবজেক্ট পুরো থাকবে। অপশন এতে বলছে গার্ড রিফিউজ টু লেট হিম ইন, এটা কোনো ভয়েস চেঞ্জ হয়নি, সেন্টেন্সটাকে অন্যভাবে বলা হচ্ছে, এটা সঠিক উত্তর নয়। অ্যাডমিশন ওয়াজ নট গ্রান্টেড টু হিম বাই দ্য গার্ড, এখানে অ্যাডমিটেন্স ছিল, সেন্টেন্সটাকে চেঞ্জ করে ওয়াজ নট গ্রান্টেড মানে নেগেটিভ সেন্টেন্স করে প্যাসিভ ভয়েস করা হচ্ছে, এটা অনেকটা চেঞ্জ হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। মেবি ইট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, বাট এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এটাকে ধরা হবে না। সিতে বলছে হি ওয়াজ নট অ্যাডমিটেড বাই দি গার্ড, গার্ডেতে তাকে অ্যাডমিট করা হয়নি, এখানে কিন্তু মিনিংটাকে এক রেখে প্যাসিভ ভয়েস করা হচ্ছে, বাট সেন্টেন্সটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি। এখানে যদি হিমটাকে আমরা অবজেক্ট নিই, অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে হি, এবং এখানে রিফিউজ হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ রিফিউজড, এবং রিটেন্ড অবজেক্ট অ্যাডমিটেন্স এটা এখানে পুরো থাকলে হি ওয়াজ রিফিউজড অ্যাডমিটেন্স, এবং তারপরে বাই দি গার্ড। সো অপশন ডি হবে রাইট আনসার। এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, ইমপ্রুভমেন্ট বলা হয়েছে, সুতরাং আমরা এতটা চেঞ্জ কিন্তু করব না, এটা মাথায় রাখতে হবে। অপশন কোয়েশ্চেন নাম্বার 18, হি লিসেন্ড ওয়েন হিজ বস স্পোক, তার বস যখন কথা বলেছিল তখন সে ভালো করে শুনেছিল। এখানে লিসেন্ডের বদলে কোন শব্দটা বসানো যাবে, কোন ইডিয়াম বসানো যাবে? হার্ড কেয়ারফুলি, পেড হিজ ইয়ার্স, গেভ হিজ ইয়ার্স, ওয়াজ অল ইয়ার্স। দেখো হার্ড কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে শুনেছিল, বাট এটা কোনো ইডিয়াম নয়। পেড হিজ ইয়ার্স না, কথাটা হয় পেড নো হিড, পেড নো হিড মানে হচ্ছে কোনো কথা কানে না দেওয়া, এটা কিন্তু এখানে সঠিকভাবে ইডিয়াম বসানো হয়নি। গেভ ইজ ইয়ার্স এটাও সেরকমভাবে আমরা ইডিয়াম বলতে পারি না, মানে গেভ সামবডিজ ইয়ার্স এটা কোনো ইডিয়াম নয়। অপশন ডি হবে সঠিক উত্তর, ওয়াজ অল ইয়ার্স। দেখো অল ইয়ার্স মানে হচ্ছে সে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল, অল ইয়ার্স একটা ইডিয়াম, এবং তার মানে সে খুব ইগারলি তার বসের কথাগুলো শুনেছিল। সো অপশন ডি হবে রাইট না আনসার, অর্থাৎ হি ওয়াজ অল ইয়ার্স ওয়েন হিজ বস স্পোক। কোয়েশ্চেন নাম্বার 19, অ্যান অপথ্যালমোলজিস্ট ডিলস উইথ, অপথ্যালমোলজিস্ট মানে যিনি চোখের ডক্টর, চক্ষু বিশারদ। অপশন সি ডিজিজ অফ দি আই, তিনি চোখের যে প্রবলেমগুলো সেগুলো তিনি ট্রিটমেন্ট করেন। সো অপশন সি হবে রাইট আনসার। অপশন দিতে বলছে স্কিন ডিজিজ, এটা অবশ্যই ডার্মাটোলজিস্ট, ডার্মাটোলজিস্ট স্কিন ডিজিজকে আমরা বলি ডার্মাটোলজি, যিনি স্কিনের বা ত্বকের ট্রিটমেন্টগুলো করেন বিভিন্ন প্রবলেমে, ডার্মাটোলজিস্ট। তারপর বলছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ তোমার ফুসফুসের যিনি ডক্টর তাকে বলা হয় থাকে পালমোনোলজিস্ট, পালমোনোলজিস্ট এটাও সঠিক উত্তর হবে না। ম্যাটার্স অফ দি ব্রেন, ব্রেন বলতে নিউরোলজিস্ট বলতে পারো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি ডিজিজ অফ দি আই। কোয়েশ্চেন নাম্বার 20, এখানে বলা হয়েছে fill in the blanks with appropriate words. A man dash live dash satisfactorily dash he does at present dash half his present income, মানে একজন মানুষ বেঁচে থাকে স্যাটিসফ্যাক্টরিলি খুব সন্তোষজনকভাবে, ড্যাশ হি ডাজ অ্যাট প্রেজেন্ট যেমনটা সে এখন করছে, হাফ ইজ প্রেজেন্ট ইনকাম তার বর্তমানের অর্ধেক ইনকাম দিয়ে। এখানে দেখো কুড, ক্যান, উড, উইল, আ ম্যান উইল লিভ এটা উইল করব না, ম্যান উড লিভ আমরা উড করতে পারি, ম্যান কুড লিভ করব না। আচ্ছা এখানে কিন্তু আমরা ক্যান ইউজ করতে পারি, আ ম্যান ক্যান লিভ, ক্যান ইউজ করতে পারি। তারপর আছে অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি, তারপরে আছে দেখো অপশন সিতে বলছে লাইক হি ডাজ, আর এখানে অপশন এতে বলছে, অপশন বিতে বলছে অ্যাজ হি ডাজ, তাহলে আ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ, অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ এটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে পজিটিভ ডিগ্রিতে। তাহলে আ ম্যান ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরিলি অ্যাজ হি ডাজ অ্যাট প্রেজেন্ট অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, তাহলে এক্ষেত্রে অপশন বি হবে রাইট আনসার, অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, এখানে সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 21, he got himself into trouble by interfering in his neighbor's affairs, বলছে সে তার প্রতিবেশীর ব্যাপারে যখন নাক গলালো তখন সে কিন্তু
প্রচণ্ডভাবেই বিপদের মধ্যে পড়ল, তখন বলছে সে প্রচণ্ডভাবে বিপদের মধ্যে পড়লো, গট হিমসেলফ ইনটু ট্রাভেল, নিজে নিজেকে বিপদ ডেকে নিয়ে আসলো। ঠিক আছে, এটাকে বলছে চারটি ইডিয়ামসের মধ্যে কোন অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ামটা দিয়ে রিপ্লেস করা যাবে, সেম মিনিং। স্ট্রেনড এভরি নার্ভ, স্ট্রেনড এভরি নার্ভ মানে প্রচণ্ডভাবে কোনো কিছু চেষ্টা করা, গ্রেট এফোর্ট দিয়ে কোনো কিছু চেষ্টা করা, এটাকে বলছে স্ট্রেনড এভরি নার্ভ, এটা সঠিক হবে না। টুক টু হার্ট মানে কোনো কথা সিরিয়াসলি আলোচনা করার, কনসিডার করা, এটা সঠিক উত্তর হবে না। আউট অফ স্পিরিটস মানে হচ্ছে তার নিজস্ব যে একটা এনার্জি সেটা নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যাওয়া, এরকম কিছু বোঝায়, এটা সঠিক উত্তর হবে না। বার্নড হিজ ফিঙ্গার্স, নিজের আঙুল নিজেই পুড়িয়ে ফেলেছে, অর্থাৎ নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছে, তখন তাকে বলা হয় বার্নড হিজ ফিঙ্গার্স। সো অপশন ডি হবে রাইট আনসার। হি গট হিমসেলফ ইনটু ট্রাবল, নিজে নিজের সমস্যা ডেকে নিয়ে আসা, এটার সাথে আমরা অপশন ডি কে রিপ্লেস করব, বার্নড হিজ ফিঙ্গার্স। Question number 22, the online store informed that we dash cancel the order we placed if we wish. এখানে if দিয়ে সেন্টেন্স আছে, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1, if we wish, if এর সাথে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছি, তাহলে মেইন ক্লজ এর সাথে আমরা ব্যবহার করব ফিউচার টেন্স। সো উই, এখানে শ্যাল হবে সঠিক উত্তর, উই শ্যাল ক্যান্সেল দি অর্ডার। এখানে একটা ডিটারমিনেশন বোঝানো হচ্ছে, উই শ্যাল ক্যান্সেল দি অর্ডার উই প্লেসড ইফ উই উইশ, সুতরাং এক্ষেত্রে কিন্তু অপশন ই হবে সঠিক উত্তর, উই শ্যাল। কোয়েশ্চন নাম্বার 23, আই হ্যাভ স্টপড স্মোকিং, আমি স্মোকিং বন্ধ করেছি, এই স্টপ কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করা যাবে, গিভেন ইনটু, গিভেন টু, গিভেন আপ, গিভেন অন। দেখো গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, এক্ষেত্রে কিন্তু গিভ ইন টু হচ্ছে না, গিভ ইন টু যেটা রয়েছে মানে বশ্যতা স্বীকার করা, এটা কিন্তু এখানে বলছে না মিনিংটা, এখানে কিন্তু বলছে কোনো কিছু তার অভ্যাস ত্যাগ করা, সুতরাং গিভ ইন টু হচ্ছে না, এখানে সঠিক উত্তর হবে গিভেন আপ। গিভ আপ করা মানে কোনো কিছু ত্যাগ করা, কোনো অভ্যাস ত্যাগ করা, তখন এখানে গিভ আপ বলা হবে। সো অপশন সি হবে রাইট আনসার, আই হ্যাভ গিভেন আপ স্মোকিং। কোয়েশ্চন নাম্বার 24, দ্য মুন ওয়াজ ব্রাইট অ্যান্ড উই কুড সি আওয়ার ওয়ে, বলছে চাঁদ খুব ব্রাইট ছিল এবং আমরা আমাদের রাস্তা দেখতে পাচ্ছিলাম, অ্যান্ড দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে, ডেফিনেটলি ইট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। সো অপশন সি হবে রাইট আনসার, কম্পাউন্ড সেন্টেন্স। কোয়েশ্চন নাম্বার 25, এডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড গ্লোরি, গ্লোরির এডজেক্টিভ ফর্ম কি হবে, গ্লোরিড, গ্লোরিয়াস, গ্লোরিফিকেশন, গ্লোরিয়াসলি। গ্লোরিফিকেশন হচ্ছে নাউন ফর্ম, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি, গ্লোরিয়াস। গ্লোরিয়াস, গ্লোরিয়াস হচ্ছে গৌরবান্বিত, এটা হচ্ছে অপশন বি, অ্যাডজেক্টিভ ফর্ম গ্লোরি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 26, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ আ ট্যাক্সি, গাড়িটা ভেঙে গেল, অ্যান্ড উই ড্যাশ গট আ ট্যাক্সি, হ্যাভ টু, হ্যাড টু, মাস্ট, গট টু, এখানে কার ব্রোক ডাউন পাস্ট টেন্সে আছে, সো উই হ্যাড টু, আমাদের নিতে হয়েছিল, উই হ্যাড টু গেট আ ট্যাক্সি, আমাদেরকে ট্যাক্সি নিতে হয়েছিল, এখানে পাস্ট টেন্সে হ্যাড টু বা হ্যাভ টু যেটা করতে হয়েছিল এখানে পাস্ট টেন্সে বলবো, সো অপশন বি হবে রাইট আনসার, উই হ্যাড টু গেট আ ট্যাক্সি। কোয়েশ্চন নাম্বার 27, হি হ্যাজ কোয়ার্লড উইথ হার, ঝগড়া করেছিল, কোয়ার্ল তার সাথে ফ্রেজাল ভার্ব রিপ্লেস করতে হবে, ফলেন ইন, ফলেন আউট, ফলেন ওভার, ফলেন ডাউন। ফল ডাউন মানে ভেঙে পড়া, নিচে পড়ে যাওয়া, সঠিক উত্তর হবে না, এখানে ফল আউট হবে অ্যাকচুয়ালি, ফলেন আউট মানে, ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, তাহলে হি হ্যাজ ফলেন আউট, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, দি ড্যাশ হাফ অফ দি প্লে ওয়াজ আনইন্টারেস্টিং, এই নাটকের পরবর্তী অংশটা খুবই আনইন্টারেস্টিং ছিল, লেটার, ল্যাটার, লেটেস্ট, লেট, লেট মানে দেরি করা, সঠিক হবে না, লেটেস্ট মানে একদম অত্যাধুনিক বা একদম যে লেটেস্ট মডেল যেটাকে বলা হয় সেটা সঠিক উত্তর হবে না, লেটার মানে হচ্ছে পরবর্তী, মানে পরবর্তী সময় বোঝানো হচ্ছে, এইটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন বি, ল্যাটার, অর্থাৎ পরের যে ব্যক্তি বা পরের যে অংশ, সো দ্য ল্যাটার হাফ অফ দি পার্ট প্লে ওয়াজ আনইন্টারেস্টিং, সো অপশন বি হবে রাইট আনসার, দি ল্যাটার হাফ অফ দি প্লে। কোয়েশ্চন নাম্বার 29, অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, অল হিজ ফ্রেন্ডস এখানে সাবজেক্ট, লাফড অ্যাট হচ্ছে ভার্ব এবং হিমটা হচ্ছে অবজেক্ট, এখানে হিম অবজেক্ট, তাহলে হি চলে আসবে সাবজেক্টে, হি, এখানে হিজ ফ্রেন্ডস হবে না। এরপরে বলছে যেহেতু এটা প্যাসিভে করব আমরা একটা বি ভার্ব নিয়ে আসবো, এখানে লাফড পাস্ট টেন্সে ছিল, সো হি ওয়াজ হবে, লাফডের থার্ড ফর্ম লাফড অ্যাট হবে, বাই অল হিজ ফ্রেন্ডস, সো অপশন এ হবে রাইট আনসার, হি ওয়াজ লাফড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস।
Question number 30. Life is as tedious as a twice told tale. এখানে কোন কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হচ্ছে? মেটাফর, অ্যালিটারেশন, অ্যাপোস্ট্রফি, হাইপারবোল, সিমিলি, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন। দেখো এখানে জীবনকে কল্পনা করা হচ্ছে, জীবনটা যেন খুবই টিডিয়াস, খুবই বলতে পারো বোরিং, খুব দীর্ঘ, খুব কষ্টকর, অ্যাজ এ টুয়াইস টোল্ড টেল, যে গল্পটা দুবার বলে ফেলেছো। সেই একই কাহিনী বারবার শুনতে মানুষের খুব বিরক্তি লাগে, বোর লাগে, মানুষের ভালো লাগে না, জীবনটাও সেই রকম। তাহলে এখানে জীবনকে তুমি তুলনা করছো দুবার বলা গল্পের সাথে, এবং এই তুলনাটা তুমি অ্যাজ দিয়ে করছো, মানে ওপেনলি তুলনা করছো। অ্যাজ কিংবা লাইক দিয়ে যখন ওপেনলি তুলনা করা হয়, যেটা সহজেই বুঝতে পারা যায়, তাকে বলা হয় সিমিলি, তাকে বলা হয় সিমিলি। তাহলে এখানে মেটাফর হবে না, মেটাফরের উদাহরণটা অন্তর্নিহিত, ইনার মিনিংটা বুঝে তুমি বুঝতে পারবে এখানে একটা তুলনা করা হচ্ছে। কিন্তু যখন এখানে অ্যাজ বা লাইক দিয়ে বলা হচ্ছে তখন সেটা ওপেনলি তুলনা করা হচ্ছে, পরিষ্কার সবাই বুঝতেই পারছে, সুতরাং তখন তাকে সিমিলি বলা হয়। এবং এই যে বলছে অ্যাজ টিডিয়াস অ্যাজ টুয়াইস টোল্ড টেল, এখানে ট এই সাউন্ডটা বারবার আসছে, পরপর আসছে, এটাকে বলা হয় অ্যালিটারেশন, পরপর আসছে সাউন্ডটা। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, এখানে সিমিলি আছে এবং অ্যালিটারেশন আছে। দেখো হাইপারবোল বলতে বোঝানো হচ্ছে কোন একটা কথাকে এক্সাজারেট করে বলা হচ্ছে, মানে অতিরঞ্জিত করে যখন কোনো কথাকে বলা হয় তখন তাকে হাইপারবোল বলে। তাহলে বলছো ধরো আমার এতটা খিদে পেয়েছে যেন আমি একটা ঘোড়াকে খেয়ে ফেলতে পারি, ধরো এরকম একটা কথা বলা হলো যে আই এম সো হাংরি আই কুড ইট আ হর্স, আমার এতটা খিদে পেয়েছে আমি একটা ঘোড়াকে খেয়ে ফেলতে পারি, তখন সেটাকে বলে হাইপারবোল, মানে অতিরঞ্জিত করে কথাটা বলা হচ্ছে। সুতরাং এটা এখানে সঠিক উত্তর হবে না। তারপরে আছে অ্যাপোস্ট্রফি। দেখো অ্যাপোস্ট্রফি কিন্তু অবশ্যই আমরা জানি যে অ্যাপোস্ট্রফি সাইনটা আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এটা আমরা এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি বলতে এটাকেই বোঝানো হচ্ছে যে তুমি একজন মানুষকে অ্যাড্রেস করছো ডিরেক্টলি, কোনো একজন মানুষকে তুমি উদ্দেশ্য করে কিছু কথা বলছো, তখন তাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি। যেমন বাংলাতে আমরা জানি রবি ঠাকুরের লাইন রয়েছে, মরণ রে তুহি মম শ্যাম সমান, এখানে মরণ রে, মরণকে তুমি অ্যাড্রেস করছো, সম্বোধন করে কথাটা বলছো, তখন তাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। সুতরাং এটাও সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন সি, সিমিলি অ্যান্ড অ্যালিটারেশন। তাহলে অবশ্যই আজকে আমরা 30টা প্রশ্নের সঠিক উত্তর এখানে আলোচনা করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে তোমাদের এই শিফটে যাদের পরীক্ষা ছিল তারা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পেরেছো, এবং অবশ্যই যারা মেন্সের প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই তোমরা আমার ক্লাস জয়েন করতে পারো। 5th ডিসেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে, এবং সেই ক্লাসে ডেসক্রিপটিভ ইংলিশ যেটা রয়েছে, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, সেগুলো ডিটেলে শেখানো হচ্ছে, ফর্ম একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। ক্লাস ওয়ার্কের পাশাপাশি হোমওয়ার্ক থাকছে, এবং তোমরা অবশ্যই আমাকে 8293800620 এই নাম্বারে কল করে কথা বলতে পারো তোমাদের এনরোলমেন্টের জন্য। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা আমাকে অবশ্যই জানাবে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।